সুপ্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা তোমাদের জীববিজ্ঞানের শর্ট সিলেবাসের উপর থেকে চতুর্থ অধ্যায় অর্থাৎ জীবনী শক্তি নামক অধ্যায়টি নিয়ে কিছু কথা বলবো, যেটি তোমাদের একটু মনোযোগের সহিত মনে রাখা উচিত। যদি এটা মনে রাখতে পারো তাহলে পরীক্ষার হলে তোমরা স্বাবলম্বী হয়ে তোমাদের পরীক্ষার উত্তরপত্র সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে বা গুছিয়ে উপস্থাপন করতে পারবে। তো চলো শুরু করা যাক। আমরা জীবনী শক্তি নামক যে অধ্যায়টি পড়তে চলেছি, এখানে দেখো প্রথমে যেটি আছে সেটি আসলে এটিপির গঠন। এটিপিটা কি? এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিকে আমরা আবার বলে থাকি জৈব মুদ্রা। আমরা জানি বাজার থেকে কোনো কিছু যদি ক্রয় করতে হয়, আমাদের যেমন মুদ্রা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যেতে হয়, আমরা যেটাকে টাকা বলি বা ডলার বলি, অনেক সময় কয়েন বলি, তাই না? এইগুলা দিয়ে আমরা কোনো কিছু ক্রয় করতে পারি। ঠিক অনুরূপভাবে আমাদের জীবদেহের সকল কার্যাবলী সম্পাদন করতে গেলে শক্তির প্রয়োজন, কিন্তু সেই শক্তি আসলে প্রদান করে থাকে বা আমরা পেয়ে থাকি যার কাছ থেকে, সেটি আসলে এটিপি। তাহলে এখন যদি তোমাদের প্রশ্ন আসে জৈব মুদ্রা কি বা এটিপি কি, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। তোমরা যদি কেউ বলে দাও যে অ্যাডিনোসিন ট্রাইফসফেটের অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত রূপকে এটিপি বলে, আসলে এখানে কিন্তু ভুল নেই। তারপরেও তোমরা এটা বলবে জীবদেহে সংঘটিত বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় যে জৈব অণু শক্তি সরবরাহ করে তাকেই আমরা মূলত এটিপি বা জৈব মুদ্রা বলতে পারি। এভাবে যদি একটু গুছিয়ে লেখো তাহলে তোমাদের প্রশ্নের উত্তরটি আশা রাখি সঠিক হবে। এখানে দেখো প্রথম অধ্যায়ের নাম দিয়েই প্রশ্ন হতে পারে জীবনী শক্তি কি। তোমাদের বইয়ে কিন্তু এটা সরাসরি আছে। আগের যে বইটা ছিল সেখানে ছিল জীব কর্তৃক শক্তির উৎপাদন ও ব্যবহারের মৌলিক কৌশলকে জীবনী শক্তি বলে, কিন্তু তোমাদের বইয়ে এসে বলা হয়েছে জীবদেহে জৈব রাসায়নিক অণুর বন্ধন বিচ্ছিন্নকরণের মাধ্যমে প্রাপ্ত শক্তিকে জীবনী শক্তি বলে। আসলে কোনোটি ভুল নয়, একটি হচ্ছে প্রক্রিয়া, অপরটি হচ্ছে সরাসরি উপাদান। এভাবেই আসলে এইটিকে সংজ্ঞায়ন করা হয়েছে। তোমরা যেটা লিখবে সেটাই হবে, তবে চেষ্টা করবে সবসময় তোমার বইয়ে যেটা আছে সেটি লিখতে। আচ্ছা, এখানে দেখো আমরা দুইটা জ্ঞানমূলক প্রশ্নের কথা বললাম এটিপির অংশ থেকে। এটিপির অংশে আমাদের কিন্তু আবার অনুধাবনমূলক প্রশ্ন আছে। প্রশ্ন করা হয় এটিপিকে জৈব মুদ্রা বলা হয় কেন? আবার প্রশ্ন করা হয় এটিপিকে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন? এখন দেখো, যদি এমন প্রশ্ন হয় যে এটিপিকে জৈব মুদ্রা বলা হয় কেন, তাহলে একটু আগে যে তথ্যগুলো বলেছি সেই তথ্য দিয়ে তোমার এর উত্তরটা করতে হবে। এখন এটিপির থেকে যদি প্রশ্ন আসে যে এটিপিকে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন, দেখো এটিপি আসলে জীবদেহের অভ্যন্তরে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট এর সহযোগে তৈরি হয়। এই যে এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট সংযুক্ত হয়ে এটিপি তৈরির যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি ফসফোরাইলেশন বা ফসফেট সংযোজন। এখন এখানে যদি সূর্যের আলো ব্যবহার করে হয় তখন তাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তো আমরা প্রথমে বলেছি যে এটিকে মুক্ত শক্তির বাহক বলা হয় কেন, এটা আমাদের জানতে হবে। তো দেখো, এই যে এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট এর সাথে ফসফেটটা সংযুক্ত হয়ে যখন এটিপি তৈরি হবে, এখানে একটা বন্ধন শক্তি দরকার, এবং সেই বন্ধন শক্তির মান হচ্ছে 7.3 কিলো ক্যালোরি, যেটা প্রকৃতপক্ষে উচ্চ শক্তির ইলেকট্রন থেকে মুক্ত হয়। এই মুক্ত শক্তির দ্বারাই এডিপি ইনঅর্গানিক ফসফেট সংযুক্ত হয়ে এটিপিতে রূপান্তরিত হয়। আসলে এটিপির তৃতীয় ফসফেট বন্ধনের মধ্যে এই উচ্চ শক্তির ইলেকট্রন থেকে নির্গত শক্তিটি মূলত মজুদ থাকে। হ্যাঁ, আবার প্রয়োজনে কি হতে পারে দেখো, এই এটিপি ভেঙে গিয়ে এডিপি ইনঅর্গানিক ফসফেট এবং 7.3 কিলো ক্যালোরিতে এটা বিমুক্ত হয়। এই শক্তি তখন কার্যিক শক্তি হিসেবে জীব বা জীবকোষ ব্যবহার করতে পারে। এইভাবে যদি তোমরা লেখো বিষয়টা বা উপস্থাপন করো তাহলে আশা রাখি প্রশ্নের উত্তরটা সঠিক হবে। আচ্ছা, এখন এটিপিকে আমরা আবার বলে থাকি
রিচার্জেবল ব্যাটারি কেন বলা হয়? তাহলে একটু এখানে খেয়াল করবে, তোমরা যদি স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখো আমরা এখানে এডিপি এবং এটিপি এর রূপান্তরটা দেখিয়েছি। দেখো এটি হচ্ছে এডিপি, এইভাবে এটি আসলে আমাদের কোষের অভ্যন্তরে কাঁচামাল হিসেবে থাকে। যখন জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, ফসফোরাইলেশন, তারপর অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এইরকম প্রক্রিয়াগুলি সংঘটিত যখন হয় তখন উচ্চ শক্তির ইলেকট্রন থেকে শক্তি বিমুক্ত হয়। এই শক্তি এবং কোষের আরেকটি কাঁচামাল যেটাকে আমরা ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট বলছি, এটি এই এডিপির সাথে যুক্ত হয়। যুক্ত হয়ে দেখো এটিপিতে রূপান্তরিত হলো। এখন এই এটিপির তৃতীয় ফসফেট বন্ধনীতে কতটা শক্তি আছে? শক্তিটা আছে কিন্তু 7.3 কিলো ক্যালোরি। এখন যখন আবার জীবকোষের প্রয়োজন হচ্ছে তখন এটি ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে ফসফেট, অপরদিকে শক্তি, এর দুটোই কিন্তু বেরিয়ে গেল, এটি আবার এডিপিতে রূপান্তরিত হলো। এখন এডিপি এবং এটিপি এই দুয়ের মধ্যে শক্তির যদি তুলনা করো তাহলে দেখো এডিপিতে কিন্তু এই পরিমাণ শক্তি কম আছে, অপরদিকে এটিপিতে পূর্ণ শক্তি রয়েছে, অর্থাৎ যতটা শক্তি থাকার কথা ততটা শক্তি রয়েছে। এ কারণেই কিন্তু আমরা এখানে বলে ফেলতে পারি যে এটিপি আসলে রিচার্জেবল ব্যাটারি। যখন এডিপি এর সাথে শক্তি এবং ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে যাচ্ছে তখনই আসলে এটিপি হচ্ছে। এটিকে এই অবস্থাকে আমরা ফুল চার্জড বলতে পারি, আর এখানে কিন্তু তুলনামূলকভাবে চার্জের পরিমাণ কি হচ্ছে? কম হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে শক্তি এবং ফসফেট বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো এই কারণেই আমরা প্রকৃতপক্ষে এটিপিকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করি। এটা আমাদের 2 নম্বরের প্রশ্ন। তাহলে এটিপি থেকে আমি বলেছি এটিপিকে জৈব মুদ্রা বলা হয় কেন, মুক্ত শক্তির বাহক বলা হয় কেন, এবং একই সাথে রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন। এই 3 ধরনের প্রশ্ন আসতে পারে, এরা কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। একটু যদি এটিপিকে বোঝো তাহলে সহজেই তোমরা এটার উত্তর করতে পারবে। আচ্ছা, দেখো এরপরে আমাদের রয়েছে আসলে 2টা খুব গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া। প্রথমটি হচ্ছে সালোক সংশ্লেষণ, যেটি ছাড়া আসলে পৃথিবী অচল। যদি সালোক সংশ্লেষণ না হতো আমাদের জারিজুরি কোনো কিছুই আসলে থাকতো না, এই পৃথিবীর এই জীবকুলের কোনো অস্তিত্বই আসলে থাকার কথা না। পৃথিবীর বৃহত্তম যদি রাসায়নিক বা জৈব রাসায়নিক বিক্রিয়ার কথা বলো তাহলে সেখানে কিন্তু প্রথমেই অবস্থান করবে আসলে এই সালোক সংশ্লেষণ। তোমরা একটা বিষয় একটু খেয়াল করো, সালোক সংশ্লেষণ। এখন তোমাকে এই প্রশ্নটাই করা হলো, তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো সবুজ উদ্ভিদের বা পাতায় বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড, মাটির খনিজ লবণ ও পানি এবং সূর্যালোকের সহায়তায় শর্করা তৈরির যে প্রক্রিয়া তাকে মূলত সালোক সংশ্লেষণ বলে। হ্যাঁ, কথাটা অবশ্যই ঠিক, কিন্তু আমি যদি বলি সূর্যের আলোক শক্তি দ্বারা শর্করা তৈরির প্রক্রিয়াকেই সালোক সংশ্লেষণ বলে, তাহলে কি ঠিক হবে না ভুল হবে? তোমাদের মনে হতে পারে যে না ভুল হবে, আসলে কিন্তু না। দেখো কেন? কারণ সালোক মানে যদি আমরা ধরে নিই সূর্যের আলো, আসলে এটা দিয়ে সেটাকে নির্দেশ করা হচ্ছে, আর সংশ্লেষণ মানে হচ্ছে তৈরি। তার মানে সূর্যের আলোর দ্বারা কোনো একটি উপাদান তৈরি, আমরা এখানে জানি যে শর্করা তৈরি, এই প্রক্রিয়া আসলে সালোক সংশ্লেষণ। এটাকে আমরা বলি ফটোসিনথেসিস। ফটো কথাটার অর্থ তোমরা জানো যে আলো, তোমরা আবার বলবে ছবি, কিন্তু না, তোমরা এটা ঠিক যে ফটো বা ছবির সাথে আলোর একটা সম্পর্ক আছে, আলো ছাড়া ছবি কখনোই উঠবে না। তো সালোক সংশ্লেষণের ইংরেজি বলেছি ফটোসিনথেসিস। এখানেও দেখো ফটো মানে আলো বা সূর্যের আলো, সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ বা নতুন কিছু তৈরি। তো এখন এইরকম কিন্তু আসতে পারে সালোক সংশ্লেষণ কি, তোমরা যেভাবেই লিখবে সেই ছোটোবেলার সংজ্ঞা লিখলেও হবে, আমি যেভাবে বললাম এইভাবে লিখলেও চলবে। এখন এই সালোক সংশ্লেষণ থেকে প্রশ্ন হয় যে 3 নম্বরের প্রশ্ন বিশেষ করে, আবার 4-এরও আসতে পারে। তো দেখো 3-এর যে প্রশ্নটা সালোক সংশ্লেষণ থেকে হয় সেটা হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। যদি এইরকম আসে অবশ্যই উদ্দীপক অনুসারেই হবে। এরকম একটা উদ্দীপক তোমাদের দেয়া হতে পারে, ধরে নাও এরকম একটা পাতার ছবি দিয়ে দেওয়া হলো, আমি এখানে আরেকটা পাতার ছবি আঁকি। একটু ভালো করে এটা একটু খেয়াল করবে, দেখো তীর চিহ্ন এখানে দিয়ে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেওয়া হলো এবং বিপরীত দিকে তীর চিহ্ন দিয়ে অক্সিজেন বের করে দেওয়া হলো। আমি যদি এটাকে আবার উল্টে দিই, অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইডের নির্গমন,
এটা প্রথমে কতে আছে, এটা খতে আছে। এখন দেখো তো কোনটিকে আসলে কি বলবে, এই উদ্দীপক দ্বারা কোন কোন বিক্রিয়াকে চিহ্নিত করা হচ্ছে। প্রথমে দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হচ্ছে, অক্সিজেন নির্গত হচ্ছে। তোমরা জানো যে এটি আসলে সালোক সংশ্লেষণ। এখন এখানে কি হচ্ছে, অক্সিজেন গৃহীত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে, তার মানে এটা আসলে শ্বসন বিক্রিয়া। এখন এইরকম উদ্দীপক দিয়ে তোমার প্রথমেই বলে দেওয়া হলো গতে যে কতে চিহ্নিত জৈব রাসায়নিক প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তাহলে এমন যদি আসে তাহলে কিন্তু তোমাদের আলোক পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়ে বইয়ে যা আছে সম্পূর্ণটা লিখতে হবে, এবং ওখানে একটি চিত্র আছে, সেই চিত্রটা আমি একটু এঁকে দিই। এখানে এরকম প্লাস্টিডের গ্রানাম দেওয়া আছে, এখান থেকে পানি আসছে, সূর্যের আলোর একটা চিহ্ন আছে, এখানে অক্সিজেন নির্গমন হচ্ছে, আর এখানে C3 সাইকেল দেওয়া হচ্ছে, যেখান থেকে C6H12O6 অর্থাৎ শর্করা উৎপাদন, অপরদিকে এখানে কার্বন ডাইঅক্সাইডের গ্রহণ হচ্ছে। এখানে NADP এবং ADP, অপরদিকে NADPH2 এবং ATP, এই দুটো এখানে তৈরি হয়, এখানে এটা ব্যবহৃত হয়, আবার এই দুটো উপাদান ফেরত আসে। এরকম একটা ছবি আছে। তাহলে আমি এই জন্যেই আঁকছি এটা, যে এই ছবিটা তোমাদের ব্যবহার করতে হবে যদি তোমাদের প্রশ্ন আসে, আসলে বুঝতে পারো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। তার মানে এই ছবিটা এঁকে আলোক পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে অবশ্যই ব্যাখ্যা করবে। কিন্তু যদি বলা হয় যে ক চিহ্নিত প্রক্রিয়া, আগে যেটা তোমরা জেনেছো যে ক চিহ্নিত অংশে আসলে সালোক সংশ্লেষণ ছিল, তাহলে সালোক সংশ্লেষণের যে পর্যায়ে আলো অপরিহার্য সেই অংশটি ব্যাখ্যা করো বা সেই বিক্রিয়াটি ব্যাখ্যা করো। এরকম যদি প্রশ্ন আসে তাহলে তোমাদের অবশ্যই আলোক পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ এটা কিন্তু তোমাদের ব্যাখ্যা করতে হবে। এর জন্যে তোমাদের প্রথম অংশে যেটা আছে বা আলোক পর্যায়টাই দেওয়া আছে ওটা তোমরা ব্যাখ্যা করবে। এটা কিন্তু আরেকটু বিস্তারিত পূর্বের বইয়ে ছিল, এখন তোমাদের বইয়ে একটু সংক্ষিপ্ত করা হয়েছে, কাজেই তোমাদের অত ভয় নেই, বইয়ের মধ্যে যা আছে সেটুকু লিখলেই চলবে। তবে অবশ্যই এটা বলি, সম্পূর্ণ প্রশ্ন আসুক আর অর্ধেক প্রশ্নই আসুক না কেন, তার মানে আলোক পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায় যদি আলাদা আলাদাভাবে চাই, তার মানে তোমার গতে চাওয়া হলো যে আলোক পর্যায়ে ব্যাখ্যা করো, তাহলে এই ছবিটা দেবে। যদি আলোক নিরপেক্ষ পর্যায়ে চায় তাহলেও এই ছবিটাই দেবে। এবং যদি এমন আসে যে সালোক সংশ্লেষণ ব্যাখ্যা করো, তাহলে তোমাকে এই ছবিটাই দিতে হবে। এই ছবিটা না দিলে আসলে তোমার প্রশ্নের উত্তরটা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে এখান থেকে দেখো সালোক সংশ্লেষণ থেকে এইরকম গয়ের প্রশ্ন হতে পারে। এরপরে সালোক সংশ্লেষণ থেকে ঘয়ের যে প্রশ্নটা হবে সেটা আসতে পারে যে উদ্দীপকের ক চিহ্নিত প্রক্রিয়াটি বা জৈব রাসায়নিক বিক্রিয়াটি বিভিন্ন ধরনের প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই প্রশ্নটা যদি আসে বলে দেওয়া হলো যথার্থতা বিশ্লেষণ করো। তাহলে তোমরা জানো যে সালোক সংশ্লেষণের জন্য বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় ধরনের প্রভাবকের প্রভাব আসলে আছে, এবং তোমাদের বইয়ে সুস্পষ্ট করে এই বিষয়গুলি রয়েছে। তখন কোন প্রভাবকগুলো কিভাবে প্রভাব ফেলছে, কোনটির সাথে সমানুপাতিক সম্পর্ক রয়েছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে, এই বিষয়গুলি তোমাদের উপস্থাপন করতে হবে। যেমন আলো থাকলে, আলো যদি যথেষ্ট পরিমাণে থাকে তাহলে সালোক সংশ্লেষণ ভালো হবে, তোমরা এটা জানো। তার মানে এটা আমরা বলতে পারি সমানুপাতিক সম্পর্ক, তাই তো? আবার দেখো যদি কোষের অভ্যন্তরে শর্করা জাতীয় খাদ্যের পরিমাণ বেশি হয়ে যায় তখন কি হবে? তখন কিন্তু সালোক সংশ্লেষণ এর গতি ধীর হয়ে যাবে। তার মানে এখানে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। তো তোমাদের বইয়ে বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রভাবক নিয়ে সুন্দর করেই বলা আছে, তোমরা এই অংশটুকু একটু বিশ্লেষণ করে দেবে। আচ্ছা, এরপরে এই অধ্যায়ে তোমার শ্বসন নিয়ে আসলে কথা বলা হয়েছে। আমরা এই জায়গাটাকে একটু বলবো, কারণ এখানে থেকে এমসিকিউ আসে, সৃজনশীল আসে, পুরোটাই আসে। তো দেখো শ্বসন অংশ থেকে যদি আমরা বলি, দেখো কোষ মধ্যস্থ খাদ্য শক্তি অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে এনজাইম সহযোগে বিশ্লিষ্ট হওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা মূলত শ্বসন বলি। তোমরা জানো যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে জীবকোষ বা জীবদেহ শক্তিপ্রাপ্ত হয়। এখানে স্থিতিশক্তি ভেঙে কার্যিক শক্তিতে রূপান্তরিত হয়। তো এই শ্বসন বিক্রিয়াকে বা প্রক্রিয়াকে আমরা আবার অন্তঃশোষণও বলে থাকি বা কোষীয় শোষণও বলতে পারি। তো এই অন্তঃশোষণ অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে হয়। তো যদি অক্সিজেনের উপস্থিতিতে হয় তখন তাকে আমরা বলি সবাত শোষণ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে শ্বসন কি, অথবা প্রশ্ন হতে পারে সবাত শোষণ কি।
আবার এটা হতে পারে অবাত শোষণ কি, তাহলে অবাত তার মানে অনুপস্থিত বাতাস যদি মনে রাখো, তাহলে আসলে কি যে অক্সিজেন ছাড়া, তার মানে জীবকোষে শ্বসন প্রক্রিয়াটি যখন অক্সিজেন ছাড়াই সংঘটিত হয় তখন তাকে অবাত শোষণ বলে, আর অক্সিজেন সহযোগে যদি হয় তখন তাকে সবাত শোষণ বলে। আচ্ছা, শ্বসনের সংজ্ঞাটা তো আগেই বলেছি, এখান থেকে এটা আসতে পারে। একটা কথা মনে রাখবে, সবাত শোষণ প্রক্রিয়ার তোমাদের বইয়ে 4টি ধাপের কথা বলা হয়েছে। প্রথম যে ধাপটি গ্লাইকোলাইসিস, এটা নিয়েও প্রশ্ন আসে যে গ্লাইকোলাইসিস কি। তো এই অংশগুলোই আসলে এখানকার জ্ঞানমূলক প্রশ্ন। এখান থেকে 2 নম্বরের যে প্রশ্ন আসে শ্বসন থেকে, সেটা মনে রাখবে, অবাত শোষণে শক্তির উৎপাদন আসলে কম হয় কেন। তোমরা জানো যে এখানে দেহস্থিত খাদ্যশক্তি সম্পূর্ণরূপে বিশ্লিষ্ট হতে পারে না, হ্যাঁ, বা আমরা ধরে নিই যে শর্করা, আমিষ, স্নেহ যেটাই হোক না কেন, আমরা সাধারণত শিখেছি যে শর্করা কিভাবে ভাঙে। তো শর্করার ভাঙনটা সঠিকভাবে হয় না, হ্যাঁ, কারণ এখানে অক্সিজেন অনুপস্থিত থাকে, মাইটোকন্ড্রিয়া কাজ করে না, যার জন্যে এখানে আসলে শক্তির উৎপাদন কম। গ্লাইকোলাইসিস পর্যায়ে যে 2 অণু এটিপি আমরা পাই সেটি মূলত মোট পরিমাণ শক্তি এখানে থাকে। তো দেখো, এখানে শ্বসন থেকে যে প্রশ্ন হতে পারে, তোমার বলা হতে পারে সবাত শোষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে তোমাদের প্রথমেই আছে 4টি ধাপের মধ্যে প্রথম হলো গ্লাইকোলাইসিস, তারপর অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, তারপর হচ্ছে ক্রেবস চক্র এবং সর্বশেষ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রবাহ। আচ্ছা, এই 4টা বিষয় উপস্থাপন করতে হবে এবং তোমাদের এরকম একটা প্রবাহ চিত্র দেওয়া আছে। এই ধরনের একটা প্রবাহ চিত্র তোমাদের কিন্তু দেওয়া আছে, এই প্রবাহ চিত্রটা আঁকতে হবে। তো এই প্রবাহ চিত্রের প্রথমে গ্লাইকোলাইসিস যে ধাপটা আছে, এখান থেকে এমসিকিউ এ একটা প্রশ্ন আসে এবং সবাই সেটা সাধারণত ভুল করে। একটু খেয়াল রাখবে যে গ্লাইকোলাইসিসের নিট উৎপাদন কত। এখন গ্লাইকোলাইসিস পর্যায়ে যখন 2 অণু এটিপি সহযোগে 1 অণু গ্লুকোজ বিশ্লিষ্ট হয়, তখন 4 অণু এটিপি তৈরি হয় 2 অণু NADH2 এবং 2 অণু পাইরুভিক অ্যাসিড। দেখো, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, 4 অণু এটিপি তৈরি হলো, 2 অণু NADH2। তো যেহেতু আমি পূর্বেই 2 অণু এটিপি ব্যবহার করে ফেলি, সুতরাং এখান থেকে মাইনাস করতে হবে 2 অণু এটিপি, কাজে আমার হাতে থাকলো 2 অণু এটিপি। আর এই যে 2 অণু NADH2, এটার থেকে আমরা আসলে শক্তি পাই একটা NADH2 যদি ভাঙা যায় তাহলে 3 অণু এটিপির সমপরিমাণ শক্তি পাওয়া যায়। কাজেই দেখো, 2 অণু NADH2 সমান 3 দুগুণে 6 অণু এটিপির সমপরিমাণ শক্তি, এবং আমার হাতে রয়েছে 2 অণু এটিপি। 6 আর 2 কত হলো? 8। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে গ্লাইকোলাইসিসের নিট উৎপাদন কত, তাহলে অবশ্যই মনে রাখবে সেটা উত্তর হবে 8। কখনোই কিন্তু ভুল করে 10 দিও না, 10 হচ্ছে সর্বসাকুল্যে, কিন্তু এখানে তোমাকে এই অংশটা বাদ দিয়ে উত্তরটা দিতে হবে। এরপরে প্রশ্নটা আসে ক্রেবস চক্রে গিয়ে, যে ক্রেবস চক্রের মোট নিট উৎপাদন কত। আমি এখানে উত্তরটা বলে নিই, তোমরা হিসেবটা করে নিতে পারো। সেটা হলো 24 অণু এটিপি। হ্যাঁ, তো এটা এবং এটা, এই দুটো প্রশ্ন এখান থেকে আসে, গ্লাইকোলাইসিসের নিট উৎপাদন এবং ক্রেবস চক্রের নিট উৎপাদন। তাহলে ক্রেবস চক্রের নিট উৎপাদন হচ্ছে 24, গ্লাইকোলাইসিসের নিট উৎপাদন হচ্ছে 8। এটা যেন কখনোই ভুল না হয়। এবং সবাত শোষণ প্রক্রিয়ায় কয় অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এই প্রশ্নটাও আসে, সেখানে হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আচ্ছা, তাহলে এই অংশগুলো যদি তোমরা একটু ভালোভাবে নজর দাও, তাহলে আশা রাখি কোনো ধরনের সমস্যাই হবে না। এখন আসি এই শ্বসন প্রক্রিয়া থেকে 3 নম্বরের প্রশ্ন। আমি একটু আগে বলেছি যে তোমাদের হতে পারে যে সবাত শোষণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। যদি ব্যাখ্যার কথা আসে তাহলে এটা কিন্তু একটু বেশ বড় প্রশ্ন, মানে লেখাটা বেশি, কারণ এরকম একটা প্রবাহচিত্র দিতে হবে, তারপরে 4টি ধাপ ব্যাখ্যা করতে হবে। আবার অনেক সময় তোমাদের সুবিধার্থে প্রশ্ন থাকতে পারে প্রথম 2টি ধাপ ব্যাখ্যা করো, তাহলে তো বেঁচেই গেলে। সেক্ষেত্রেও কিন্তু প্রবাহচিত্রটা তোমরা এঁকে দেবে, এবং অবশ্যই প্রবাহচিত্রটা পেন্সিল দিয়ে আঁকবে, পেন ব্যবহার সাধারণত করবে না। এবং তোমরা জানো যে জীববিজ্ঞানের ক্ষেত্রে ছবি অঙ্কনটা অবশ্যই পেন্সিল দিয়ে করতে হয়, লেবেলিংটাও পেন্সিল দিয়ে করতে হয়, লেখার অংশটা তুমি পেন দিয়ে করতে পারো। দেখো, আমরা 4র্থ অধ্যায়ের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে যে প্রশ্নগুলোর কথা বললাম, এগুলো যদি তোমরা মনে রাখতে পারো, দেখবে আমি যা এখন বলছি এখান থেকে এই প্রশ্নগুলোই ওখানে চলে আসবে, আশা রাখি। এটা হচ্ছে আসলে উপরওয়ালার পরে বিশ্বাস রেখেই বলছি।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। Thank you.